ফার্স্ট কোশ্চেন হচ্ছে দ্য ড্রিফট ভেলোসিটি অফ ইলেকট্রনস ইন সিলিকন ম্যাটেরিয়ালস আর, কোনটা হবে? তো ড্রিফট ভেলোসিটিকে আমরা ডিনোট করি ড্রিফট ভেলোসিটিকে আমরা ডিনোট করি ভি সাফিক্সের ডি দিয়ে, ঠিক আছে? তো ড্রিফট ভেলোসিটি বেসিক্যালি মানে ইলেকট্রন ইন সিলিকন ইনক্রিজেস লিনিয়ারলি উইথ ইলেকট্রিক ফিল্ড at low value of electric field and gradually saturates at higher values of electric field. তো প্রশ্ন হচ্ছে এটা কেন? বিকজ এই যে ড্রিফট ভেলোসিটি বলছি যেটা, ড্রিফট velocity is directly proportional to the electric field. So Vd is equals to mu n by E. ঠিক আছে? তো যদি এটা ইকুয়ালস টু মানে প্রপোর্শনাল রিলেশন হয়, তাহলে অবভিয়াসলি Vd যদি বাড়ে, মানে ড্রিফট ভেলোসিটি যদি বাড়ে, তাহলে আমার ইলেকট্রিক ফিল্ড linearly with electric field at low value of electric field and gradually saturates at higher values of electric field. মানে ইলেকট্রিক ফিল্ডের সাথে সাথে লো ভ্যালু থেকে আস্তে আস্তে ইনক্রিজ করবে এবং স্যাচুরেট হয়ে যাবে at higher value. নেক্সট হচ্ছে আমরা আগে কোশ্চেনের উপরই থাকবো, ঠিক আছে? accepted impurity atoms in a semiconductor results in mu কি হবে? তো আমরা ফার্স্টে যেটা জানবো, একটা ছবি আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে দিস ইজ এনার্জি। তো এটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড। তোমরা সবাই দেখতে পাচ্ছ তো? দেখতে পাচ্ছ তো আমি যেটা আঁকছি বা লিখছি সেটা দেখা যাচ্ছে তো? দেখা না গেলে কিন্তু বলবে। হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক সময় হয় না স্ক্রিন অফ হয়ে যায় বা কিছু, তখন আমাকে বলবে, ঠিক আছে? তো এটা আমার কন্ডাকশন ব্যান্ড, এটা আমার ভ্যালেন্স ব্যান্ড। তো ভ্যালেন্স ব্যান্ডে অবভিয়াসলি এগুলো হচ্ছে আমার ভ্যালেন্স ইলেকট্রন, ঠিক আছে? এবং এখানে এইগুলো হচ্ছে আমার অ্যাকসেপ্টার এনার্জি লেভেল, ঠিক আছে? তাহলে আমি এরকম করে দেখাতে পারি। তো এইটা বেসিক্যালি এরকম ভাবে যদি আমি দেখাই, তো দিস ইজ অ্যাকসেপ্টার এনার্জি লেভেল, এন্ড এই যে পার্টটা, এই যে দুটোর মধ্যে গ্যাপটা, কন্ডাকশন ব্যান্ড আর হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এই দুটোর মধ্যে যে গ্যাপটা, সেটাকে বলে এনার্জি গ্যাপ, ঠিক আছে? এবার আমরা জানি অলরেডি, আমরা যারা ইলেকট্রনিক্স পড়েছি কিছুটা জানা আছে যে পার্টিকুলার এখানে ইজি ইকুয়ালস টু হচ্ছে 1.1 ফর সিলিকন ইলেকট্রোভোল্ট আর ইকুয়ালস টু 0.7 ইলেকট্রোভোল্ট হচ্ছে ফর জার্মেনিয়াম, ঠিক আছে? জার্মেনিয়ামের জন্য 0.7 ইলেকট্রোভোল্ট আর সিলিকনের জন্য 1.1 ইলেকট্রোভোল্ট। এটা কিন্তু ডিরেক্টলি পরীক্ষার সময় কোশ্চেনে আসে, হোয়াট ইজ দ্য এনার্জি গ্যাপ অর এনার্জি ইলেকট্রোভোল্ট ইন সিলিকন? তো আমাদের দিয়ে দেবে অপশনে, তো সেক্ষেত্রে আমাদের লিখতে হবে 1.1 ইলেকট্রোভোল্ট। এটা একটা কমন কোশ্চেন, ঠিক আছে? তো এখানে আমাদের বলছে যে acceptor impurity atoms in the semiconductor results in new wide energy band. Someone joining. তো তো এখানে যেটা হবে ওয়াইড এনার্জি ব্যান্ড, ন্যারো এনার্জি ব্যান্ড, ডিসক্রিট এনার্জি লেভেল জাস্ট বিলো কন্ডাকশন ব্যান্ড, ডিসক্রিট এনার্জি লেভেল জাস্ট বিলো কন্ডাকশন লেভেল, না বিলো কন্ডাকশন লেভেল নয়, জাস্ট ভ্যালেন্স ব্যান্ডের উপরে, তাহলে লিখতে হবে ডিসক্রিট এনার্জি লেভেল জাস্ট অ্যাবভ ভ্যালেন্স ব্যান্ড, ঠিক আছে? তো তোমরা এই ছবিটা, এই যে ছবিটা আঁকলাম, এই ছবিটাকে মনে রাখার চেষ্টা করবে, তাহলে তোমরা অনেকগুলো আনসার করতে পারবে। নেক্সট আমি চলে আসছি, when a free electron is recaptured by a hole the process is called কি? এটাকে রিকম্বিনেশন বলে, ঠিক আছে? এটাকে বলে রিকম্বিনেশন। তো রিকম্বিনেশন বেসিক্যালি কি? when a free electron is captured by a hole this process is called recombination, ঠিক আছে? তাহলে তো যেটা হয় যে ইলেকট্রন এন্ড হোল এই প্রসেসটার মধ্যে থাকে, যেটার মধ্যে এইটা দুজন দুজনকে ক্যারি করে, ঠিক আছে? মানে হোল যখন থাকছে, ইলেকট্রনটা কখন যায়? যখন সেখানে হোল তৈরি হয় তখনই সেটাতে গিয়ে ক্যাপচার্ড হয়ে যায়। তো
তো বোথ ক্যারিজ ইচ আদার, ঠিক আছে, এবং ইলেকট্রনটাই কিন্তু ওয়ান বা মাল্টিপল স্টেপের মাধ্যমে এমটি স্টেটে গিয়ে অ্যাসোসিয়েট হয়ে যায় উইথ দ্য হোল, ঠিক আছে, এবং যেটা যে বোথ ক্যারিয়ার যখন মানে আমাদের হোল এবং ইলেকট্রন এরা নিজেদের মধ্যে রিকম্বাইন করে যায়, তখন কিন্তু দুটো ক্যারিয়ারই ইভেন্চুয়ালি ডিসঅ্যাপিয়ার করে যায় প্রসেসটার মধ্যে। তো এই পুরো প্রসেসটাকে বলছে আমার রিকম্বিনেশন। যখন একটা ফ্রি ইলেকট্রন একটা হোলের সাথে ক্যাপচার্ড হয়ে যায়, হোলের মধ্যে ওটা যখন অ্যাট্রাক্ট করে, তখন সেটাকে বলে, প্রসেসটাকে বলে রিকম্বিনেশন। এটা একটা থিওরি বেস কোয়েশ্চেন। ওকে, so at room temperature intrinsic carrier concentration is higher in germanium than in silicon because কেন ইয়ে হচ্ছে বেশি বা কম হচ্ছে? তো আগের যে ছবিটা আমি দেখালাম এই যে এখানে এনার্জি গ্যাপে আমি কি বললাম, সেম জিনিস। জার্মেনিয়ামের জন্য হচ্ছে 0.7 ইলেকট্রোভোল্ট আর এটার জন্য সিলিকনের জন্য 1 ইলেকট্রোভোল্ট। তো তাই যদি হয় তাহলে সেই অনুযায়ী এটার আনসার কি হবে? At room temperature, intrinsic carrier concentration is higher in germanium than in silicon. জার্মানিয়া থেকে সিলিকন কোনটা হচ্ছে? ক্যারিয়ার মোবিলিটিস আর হায়ার জি দেন ইন এসআই, এনার্জি গ্যাপ ইন জি ইজ স্মলার দেন ইন এসআই। তাহলে এসআই এর কত? এসআই এর কত জানলাম আমরা? এসআই এর এনার্জি গ্যাপ বা ইজি যেটাকে বলছি সেটা হচ্ছে 1.1 ইলেকট্রোভোল্ট আর জার্মেনিয়ামের হচ্ছে 0.7 ইলেকট্রোভোল্ট ইজিটা, ঠিক আছে। তাহলে এনার্জি গ্যাপ জি স্মলার দেন এসআই, ঠিক আছে। তো আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা, যে কোনো ভাবে কোশ্চেনটা আসতে পারে, তো আমাদের এই ভ্যালু দুটো মনে রাখতে হবে। Okay. Which of the following impurity is to be added in pure germanium to obtain p-type semiconductor? কোন ধরনের ইম্পিউরিটি পিওর জার্মেনিয়ামের সঙ্গে যদি আমি কম্বাইন করি, অ্যাড করি, তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হবে? তো এখানে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে একটু আগে থেকে শুরু করি, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর, সেটা দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর আর একটা হচ্ছে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, ঠিক আছে। এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরটা আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পি টাইপ, একটা হচ্ছে এন টাইপ। এগুলো আমরা যারা বেসিক ইলেকট্রনিক্স পড়ে এসেছি তারা মোটামুটি সবাই জানি, ঠিক আছে। তো পি টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে এমন টাইপ, আমাদের এখানে কাজটা কি করতে হবে? পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করতে হবে। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টরটা কি জিনিস আগে জানতে হবে। তো পি টাইপ সেমিকন্ডাক্টর বেসিক্যালি এমন একটা টাইপের সেমিকন্ডাক্টর যেখানে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বা পিওর সেমিকন্ডাক্টরের সাথে অ্যাড করা হয়। কি বললাম? পি টাইপ সেমিকন্ডাক্টর যেটা, সেটা হচ্ছে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করা হচ্ছে কার সাথে? ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর or pure সেমিকন্ডাক্টর, ঠিক আছে। তাহলে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি যখন ইন্ট্রিক সেমিকন্ডাক্টর বা পিওর সেমিকন্ডাক্টরের সঙ্গে যোগ হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমি বলছি পি টাইপ সেমিকন্ডাক্টর। এখন প্রশ্ন হচ্ছে, এই যে বলছি ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিটাই বা কি জিনিস, আর এই যে বলছি পিওর সেমিকন্ডাক্টর সেটাই বা কি জিনিস? তাহলে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে পিওর সেমিকন্ডাক্টরের মধ্যে পড়ছে জার্মেনিয়াম এন্ড সিলিকন, দুটোই, এটা হতে পারে, এটা হতে পারে। আর ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটির মধ্যে কি কি পড়ছে? ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটির মধ্যে কি কি করছে? এখানে যেমন আমাদের জিজ্ঞেস করেছে যে পি টাইপ সেমিকন্ডাক্টর বানাতে হবে, সেরকম জিজ্ঞাসা করতে পারে যে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি কি কি। তাহলে সেটার মধ্যে মোটামুটি আসবে বোরন, গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম। এটাকে যদি আমি এসআই সাথে, সাপোজ বোরনের সাথে যদি জি অ্যাড করি বা বোরনের সাথে যদি এসআই অ্যাড করি, তাহলে সেটা হয়ে যাবে পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এখানে আমাদের কি কি আসবে? এখানে যে আনসারটা আসবে সেটা কি আনসার আসবে? বলছে which of the following is to be added in pure germanium to obtain p-type semiconductor? আর্সেনিক নয়, ফসফরাস নয়, অ্যান্টিমনি, গ্যালিয়াম। বলে যে ট্রাইভ্যালেন্ট লাইক GaL, মানে গ্যালিয়াম, এই যে ফার্স্টে গ্যালিয়াম রয়েছে আর বি আর ইউজ, তো ভাবছি এখানে অ্যান্সার কি বলে দিয়েছে। তো এটা হয়ে যাচ্ছে আমাদের
গ্যালিয়াম, ঠিক আছে। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি হচ্ছে এটা। এখানে আমাদের এখানে বলে দিয়েছে, কোশ্চেন অনুযায়ী নোট বলে দিয়েছে, কিন্তু এটা তো বলে দেবে না, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে which of the following impurity is to be added in pure, সেম কোশ্চেন রিপিট হয়ে গেছে, এটা গ্যালিয়ামই আনসার হবে। ওকে, বলছি state the respective ripple factor and efficiency of a full wave rectifier। আমাদের কি বার করতে বলেছে? এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। রিপল ফ্যাক্টর বার করতে হবে, আর হচ্ছে কি বলেছে, এফিসিয়েন্সি বের করতে হবে। এই দুটো বের করতে বলেছে, কত পার্সেন্টেজ কি হবে বলেছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর দিয়ে স্টার্ট করব। ফর্ম ফ্যাক্টর দিয়ে কেন স্টার্ট করব? কারণ রিপল ফ্যাক্টর মানেই হচ্ছে ফর্ম ফ্যাক্টর তার হোল স্কয়ার -1 এর √1 √2, ঠিক আছে, মানে রুট আর কি, রুট ওভার ফর্ম ফ্যাক্টর হোল স্কয়ার -1, ঠিক আছে। তাহলে ফর্ম ফ্যাক্টরটা আমাদের আগে বার করতে হবে, ঠিক আছে। তাহলে ফর্ম ফ্যাক্টরের ফর্মুলা কি আছে? আরএমএস ভোল্টেজ বাই অ্যাভারেজ ভোল্টেজ, ভি আরএমএস বাই ভি অ্যাভারেজ। এখন আমাদের প্রশ্নটা কিন্তু করেছে ফুল ওয়েভ রেকটিফায়ার দিয়ে, হাফ ওয়েভ রেকটিফায়ার হলেই কিন্তু বিষয়টা বদলে যেত, আমরা হয়তো পরবর্তীকালে এই কোশ্চেনও করবো, ঠিক আছে। ভি আরএমএস হচ্ছে ভিএম বাই √2, যেটা আমাদের নর্মাল ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে যেমন সাইন ওয়েভ হয় আর কি, ফুল ওয়েভ রেকটিফায়ার যেমন সাইন ওয়েভ হয় সেটাই হবে। তাহলে ভি অ্যাভারেজ কি জানি আমরা, 2 ভিএম বাই পাই, এটা আমার অলরেডি নোন ফ্যাক্টর, তাই তো। তাহলে আমরা এখান থেকে একটুখানি ছোট করে নিই জিনিসটাকে, ভিএম বাই √2 ইন্টু পাই বাই 2 ভিএম, তাহলে এটা মোটামুটি কেটে গেল, তাহলে এটা হয়ে যাচ্ছে পাই বাই 2 √2, তাহলে সেটা হয়ে গেল ফর্ম ফ্যাক্টর। তো এখানে যদি এটাকে পুট করি তাহলে হচ্ছে পাই বাই 2 √2 তার হোল স্কয়ার -1, ক্যালকুলেটারে সবাই পুট করো, পাই স্কয়ার বাই 8 -1, এটা ক্যালকুলেটারে বসিয়ে আসছে হচ্ছে পাই স্কয়ার 8 ইকুয়ালস টু -1, আচ্ছা 0.48, 0.48, তাহলে 0.48 মানে আমরা কিন্তু একটা আনসার পেয়ে গেছি, হ্যাঁ। তাহলে এইটা তোমরা যদি পরীক্ষার সময় এটা পেয়ে যাও তাহলে অনেক সময় হয়ে যাবে 48% নয়, কিন্তু ফ্যাক্টর বলে দিয়েছে, রিপল ফ্যাক্টর পার্সেন্টেজে হবে না, পার্সেন্টেজ হচ্ছে এফিসিয়েন্সি, তাহলে 48% হওয়ার কিন্তু কোনো অপশন নেই, 0.4 ডিটাই আনসার হবে, কিন্তু আমাদের এটা বার করতে হবে। পরীক্ষার সময় তো আর এরকম 0.48 আরো দুটো থাকতে পারে, তো সেক্ষেত্রে তো চেক করতে হবে, এত সহজ তো সবসময় দেবে না চোখের সামনে আনসার। তাহলে আমরা এবার বের করবো এফিসিয়েন্সি। তো আমরা একটুখানি এটাকে মুছে নেব ইরেজার দিয়ে, আর মুছে দিচ্ছি। তোমরা কি কিছু লিখছো? যদিও রেকর্ডিং তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, রেকর্ডিং পেয়ে যাবে। তুমি একটু মুছে দিই, নাহলে আমি জায়গা পাবো না। আর কোথাও বুঝতে অসুবিধা হলে বলবে। রেকর্ডিংটা ম্যাম অ্যাপে দিয়ে দেবেন? অ্যাপে দিতে পারি, তোমাদেরকে পার্সোনালিও দিতে পারি, অসুবিধা নেই, যেরকম বলবে, ঠিক আছে। বা তোমরা হয়তো এটা ইউটিউবেও পেতে পারো, তোমাদের যদি বলা হয় যে মানে পার্সোনালি দিতে, সেটাও দিতে পারছি আপনি। ওকে, তাহলে আমরা এবার করব পরেরটা, মানে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? বুঝতে কি কিছু অসুবিধা হচ্ছে? না ম্যাম। ঠিক আছে, না ম্যাম। এটা হচ্ছে আমরা এফিসিয়েন্সি বার করবো, ঠিক আছে। তাহলে এফিসিয়েন্সি এই ক্ষেত্রে হচ্ছে পাওয়ার, ডিসি পাওয়ার টু দা এসি পাওয়ার, ঠিক আছে। এবার ডিসি পাওয়ার, পাওয়ার যাই হোক, ইয়ে তো সলিউশন তো একটা, ভি স্কয়ার বাই আর, তাহলে আমার লোড আর এল, আর এটাও তো তাই ভিএসি স্কয়ার বাই আর এল। এবার ভিএসি মানেই কিন্তু ভি আর এম এস, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এটাকে আমরা ভি ডিসি স্কয়ার বাই আর এল বাই ভি আর এম এস স্কয়ার বাই আর এল লিখতে পারি, ঠিক আছে। তাহলে এটাকে একটু আর এল কেটে গেলে ভেতরে মোটামুটি পড়ে থাকছে ভিডিসি স্কয়ার বাই ভি আর এম এস স্কয়ার, ঠিক আছে। আবার সেই একই ভি ডিসি স্কয়ার ফুল ওয়েভ রেকটিফায়ার ভোল্টেজের ক্ষেত্রে, কিন্তু ফুল ওয়েভ রেকটিফায়ার নিয়ে আমরা কাজ করছি তো, তাহলে এটার মানে কিন্তু ভিডিসি মানেই কিন্তু ভি অ্যাভারেজ স্কয়ার, আর ভি আর এম এস টা যেমন ছিল তেমনি থেকে যাবে।
এবার ভি অ্যাভারেজ মানে ওই আগে যেটা ছিল ভিএম বাই পাই তার হোল স্কোয়ার, আর ভি আরএমএস মানে হচ্ছে ভিএম বাই √2 তার হোল স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি 4 ভিএম স্কোয়ার। কোনো রকম বুঝতে কিছু অসুবিধা হলে কিন্তু সঙ্গে সঙ্গে বলবে, রিপিট করা তখন বাইরে পসিবল হবে না। তাহলে আমরা এখানে যদি এটাকে একটুখানি 4 এখানে লিখে কিরকম ভাবে হবে, তাহলে কাটাকাটি করতে হবে। আমি একটা স্টেপ করছি, ভুলে যেতে পারে ওই জন্য। পাই স্কোয়ার ইন্টু 2 পাই ভিএম স্কোয়ার। এই স্টেপটা অনেক সময় কি হয় আমরা করি না, সেক্ষেত্রে কিন্তু একটু উল্টো পাল্টা হয়ে যেতে পারে, যেহেতু আমাদের তাড়াহুড়ো থাকবে তো পরীক্ষার সময়। এটা একটু দেখে। আচ্ছা 8 বাই পাই স্কোয়ার মেরে দাও ইয়েতে, ক্যালকুলেটরে বা ফোনে যেখানে হোক। আনসার কেউ আনসার করছো একটু বলবে? এটার আনসার আছে 0.812। আমি কিন্তু ক্যালকুলেটর নিয়ে বসেই করছি, ঠিক আছে? তাহলে 812 এখানে আছে, তো এটা পার্সেন্টেজই আমাদের নিতে হবে, কারণ এফিসিয়েন্সির কথা হচ্ছে, মানে এখানে ইন্টু 100% করতে হবে বেসিক্যালি। তো সেটা আমরা এখানে না করে লাস্টে করে দিচ্ছি। এটা হচ্ছে 81.2%। এফিসিয়েন্সি হলো যে পার্সেন্টেজই হয়, আমরা জানি সবাই। 81.2%। বোঝা গেল? আশা করি। ম্যাম এক্সামে ক্যালকুলেটর ইউজ করতে দেবে? হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে দেয়, ঠিক আছে? এখানে কিছু ইয়ে তো আমাদের দেয়নি, সার্কুলারে তো কিছু দেয়নি। যদি ক্যালকুলেটর ইউজ করতে না দেয় সেক্ষেত্রে অঙ্ক ইজি করবে। অঙ্ক ইজি করবে মিনস তুমি ক্যালকুলেট করতে পারো সেরকম দেবে। এরকম পাই স্কোয়ার, 3 পাই স্কোয়ার এরকম টাইপের দিলে তো একটু অসুবিধে। সেক্ষেত্রে চেষ্টা করতে হবে 3.14 কে স্কোয়ার করে, মানে 3.14 ইন্টু 3.14 করে বের করে সেখান থেকে 8 করতে হবে। মানে এটাকে আমরা আর কি করতে পারি, 3.14 ইন্টু 3.14, তাহলে 3 3 যা 9 বলে 9 দিয়ে কিছু একটা আসবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই পুরো ক্যালকুলেশনটা করতে হবে, করে যেভাবে নর্মাল ডিভাইড করে সেভাবে করে দেখতে হবে। ইট ডিপেন্ডস অন যে অঙ্ক কিরকম আসছে তার উপর। বাট নিউমেরিক্যাল যে দেবে এ ব্যাপারে আমি শিওর, ঠিক আছে? নিউমেরিক্যাল থাকবে। এবং তোমাদের এই কোয়েশ্চেন গুলো মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, খুব বেশি যে থাকে তা না, কিন্তু যেটুকু থাকে এরকম অঙ্ক বেশ থাকবে, না থাকার কোনো কারণ নেই, ঠিক আছে? তো ক্যালকুলেটর ইউজ করতে দিলে ভালো। নর্মালি যেটা হয়, ওরা কম্পিউটারের পাশে একটা ক্যালকুলেটর ইয়ে থাকে, মানে ক্যালকুলেটর মানে তোমাকে বাড়ি থেকে কিছু নিয়ে যেতে দেবে না, ঠিক আছে? যদি পাও সেটা হচ্ছে ওই স্ক্রিনের মধ্যে কম্পিউটার বেসে কম্পিউটার মানে ইয়ে হয়, ক্যালকুলেটর হয়, সেটা পেতে পারো, অনেক ক্ষেত্রে দেয়, ঠিক আছে? কিন্তু সেখানে তো কিছু মেনশন করা নেই, মানে স্ক্রিন থেকে যেটুকু হেল্প পেলে সেটুকু। এবং আমার যতদূর ধারণা শুধু ক্যালকুলেটর মানে তোমাদের এই রুট ফুট হয়তো থাকবে না, মানে খুব মিনিমাম ক্যালকুলেশন যেটুকু দরকার, খুব বড় বড় ভ্যালু মানে ইয়ের ভ্যালু ট্যালু এইসব তোমরা পাবে না খুব একটা হেল্প। একদম বেসিক ক্যালকুলেটর হয়তো থাকবে, থাকে অনেক পরীক্ষাতেই থাকে। যেহেতু মেনশন করেনি তাহলে আমরা এখন পড়াশোনাটা তো করি, তারপর পরীক্ষার সময় দেখা যাবে, ঠিক আছে? যেমন ধরো আমি বলছি 8 বাই পাই স্কোয়ার যেটা আমরা আগে করলাম, ঠিক আছে? তো তোমার কাছে যদি একটা বেসিক ক্যালকুলেটর থাকে, তুমি পাই এর ভ্যালু না পাও, কিন্তু 8 ডিভাইডেড বাই 3.14 বাই 3.14 এটা তো করতেই পারো, সেক্ষেত্রে কিন্তু আনসার পাবে। মানে একটা একটা দশমিক, একটা ইকুয়ালস টু, একটা মাল্টিপ্লিকেশন, একটা ডিভিশন, একটা প্লাস দিয়ে একটা বেসিক ক্যালকুলেটর যেটা হয় সেটা থাকলেও থাকতে পারে, ঠিক আছে? ওকে। The maximum efficiency of a half wave rectifier, আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার করলাম, এবার হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ার এবার এফিসিয়েন্সি বলেছে, আমরা একটু আগেই পড়লাম, ইটা ইকুয়ালস টু পি ডিসি বাই পি এসি। এটুকু বেসিক আমরা এখন জেনে গেছি। তাহলে ভি ডিসি স্কোয়ার বাই আর এল বাই ভি এসি মানেই হচ্ছে ভি আর এম এস স্কোয়ার বাই আর এল। তাহলে আর এল কেটে গেলে ভি ডিসি স্কোয়ার বাই ভি আর এম এস স্কোয়ার। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার করছি। হাফ ওয়েভ রেকটিফায়ারের ভি অ্যাভারেজ যেটা, মানে ভিডিসি মানে এখানেও ভি অ্যাভারেজ তার হোল স্কোয়ার, ভি আর এম এস তার হোল স্কোয়ার। তাহলে ভি অ্যাভারেজ মানে হচ্ছে ভিএম বাই পাই তার হোল স্কোয়ার, আর ভি আর এম এস মানে কিন্তু ভিএম বাই টু, ভিএম বাই টু, ঠিক আছে? আমরা কিন্তু আর এম এস ফুল ওয়েভ রেকটিফায়ার ক্ষেত্রে ভিএম বাই √2, বাট ইন কেস অফ হাফ ওয়েভ রেকটিফায়ার ভি আর এম এস ইকুয়ালস টু ভিএম বাই টু। Similarly, V average equals to কিন্তু 2 Vm by pi নয়, Vm by pi. In case of half wave rectifier and full wave rectifier, just এইটুকুই পার্থক্য। তো যখন কোশ্চেন করবে, আনসার করবে, তখন ভালো করে দেখে নেবে ফুল ওয়েভ বলেছে না হাফ ওয়েভ বলেছে, এবং সেই অনুযায়ী পাশে একটু লিখে নেবে, লিখে নিয়ে অঙ্কটা করবে, যেটা রাফ পেপার তোমাদের দেওয়া হবে সেখানে, ঠিক আছে? তাহলে এবার নর্মাল যেরকম ভাবে অঙ্কটা হয় করি, Vm স্কোয়ার বাই পাই স্কোয়ার ইন্টু, এটাকে আমি ডিরেক্ট করে দিচ্ছি 4 বাই Vm স্কোয়ার। তাহলে 4 Vm স্কোয়ার হয়ে গেলে 4 বাই পাই স্কোয়ার। একইভাবে 4 বাই 3.14 বাই 3.14 মিলে আমি পাচ্ছি
0.41। তো আমার এখানে আছে 41 করলে হবে না, পুরোটাই লিখতে হবে 0.4067 আসছে এটাই, ঠিক আছে। ক্লিয়ার? মনে রাখতে হবে জাস্ট ভিডিসি আর ভিআরএম স্কোয়ার। এখানে কারোর কোনো সমস্যা আছে আর, মানে কিছু বুঝতে অসুবিধা আছে? না ম্যাম। Okay. So the peak inverse voltage in case of bridge rectifier for each diode is কি হবে, যেখানে EM টা বলে দিচ্ছে peak value of input voltage, ঠিক আছে। তো peak inverse voltage টা কাকে বলে সেটাকে আমাদের জানতে হবে। তো এই ক্ষেত্রে peak inverse voltage হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ কামিং আউট অফ দ্য ডায়োড, ম্যাক্সিমাম ভোল্টেজ ডায়োড থেকে যেটা আমি পাচ্ছি ডায়োডের অ্যাক্রসে when it is reversed bias during the negative half cycle। ওকে, তো ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে আমি বলছি ম্যাক্সিমাম ভ্যালু যেটা আমি, ম্যাক্সিমাম ভোল্টেজ যেটা আমি ডায়োড থেকে পাচ্ছি যখন এটা নেগেটিভ হাফ সাইকেলে রিভার্স বায়াসে কানেক্ট করা আছে। তো বেসিক্যালি এটা যেটা আমার ম্যাক্সিমাম ভোল্টেজ সেটার সাথে ইকুয়াল হয়ে যাবে, তাহলে পিআইভি এখানে আমার চলে আসবে ম্যাক্সিমাম ভোল্টেজ পিক ভ্যালু অফ ইনপুট ভোল্টেজ, দ্যাট ইজ EM। এইটা পারা উচিত, ঠিক আছে। আমি একটুখানি এখানে তোমাদের এতে বলে দিই। এখানে কি দেখো, এটা হচ্ছে আমার মাইনাস প্লাস, তো খেয়াল করে দেখো ডায়োডটা রিভার্স থেকে কানেক্ট করা আছে, অ্যাকচুয়ালি এদিকে থাকা উচিত ছিল, তাই তো, এদিকে থাকা উচিত ছিল, কিন্তু রিভার্সে আছে, ঠিক আছে। তাহলে রিভার্সে যদি থাকে তাহলে নেগেটিভ পার্টটা আমরা পেয়ে যাবো, এখানে আমার নেগেটিভ হয়ে যাবে সব, মাইনাস প্লাস, এটা মাইনাস প্লাস এরকম হয়ে যাবে। তাহলে সেটা যদি হয়, তাহলে আমরা যদি সিম্পল এটাকে ডায়োডকে ফলো করে রিভার্স বায়াস ধরি, তাহলে কি হচ্ছে, ডায়োডের থ্রু দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না, এদিক দিয়ে যদি চলে যায় কারেন্ট, তো ডায়োড দিয়ে কোনো কিছু ফ্লো করছে না। তাহলে কেভিএল অ্যাপ্লাই করবো আমরা, কেভিএল অ্যাপ্লাই করে আমরা কি পাবো, অ্যাপ্লাইং কেভিএল, এবার অ্যাপ্লাইং কেভিএল আমরা কি পাচ্ছি, সিম্পল বসিয়ে দেবো 8 মাইনাস IR, মানে কারেন্ট পাস করছে ধরে নিচ্ছি, কিরকম ভাবে ধরবো, কালার চেঞ্জ করতে হচ্ছে, এক সেকেন্ড, কারেন্টের পাসিং কিভাবে ধরবো, জাস্ট এদিকে, ঠিক আছে। তাহলে কারেন্টের পাসটা যদি এরকম হয় তাহলে মাইনাস IR, ঠিক আছে, মাইনাস ভিডি, সব তো রিভার্স হয়ে গেছে, এটা মাইনাস IR ইকুয়ালস টু 0। তাহলে IR মানে কি, কারেন্ট তো রিভার্স বায়াসে যাচ্ছে, তাই তো, তাহলে এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করবে না, দ্যাট ইজ অলসো 0 এন্ড দ্যাট ইজ অলসো 0, দুটোই 0। তাহলে 8 মাইনাস ভিডি ইকুয়ালস টু 0, তাহলে ভিডি ইকুয়ালস টু 8 ভোল্ট। এটা তোমরা বেসিক ইলেকট্রিক্যালের যে সার্কিট সেখান থেকেও করতে পারো, রিভার্স বায়াস হয়ে গেছে কারেন্ট, মানে দুটো মানে ইয়ের জন্য, রিভার্স বায়াসের জন্য ডায়োডের থ্রু দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না। তো সেক্ষেত্রে যদি আমার আই পার্টটাই 0 হয়ে যায়, তাহলে আমার কি হবে, IR ও 0 হবে, দুটো আর এর থ্রু দিয়ে কোনো কারেন্টই ফ্লো করবে না, তাহলে IR এর পোর্শনটা 0 হয়ে যাবে। তাহলে ডায়োডে কি হবে, ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজটা থাকবে সেটাই আমি পাবো। মানে এটাই যদি সিম্পল কিছু না করি, ধরো এসব কিছুই করলে না, এই এত অঙ্ক তোমরা করলে না, ধরে নিলাম করলে না, তাহলে সেক্ষেত্রে সিম্পল চিন্তা করো, যদি টায়ারটা আমার রিভার্স দিকে কানেকশন করা থাকে তাহলে কারেন্ট কি ফ্লো করবে, পাসই তো করবে না, তাহলে দুটো পার্ট তো 0 হয়ে যাচ্ছে, এমনি দেখে সার্কিট দেখে বলছি 0 হয়ে যাচ্ছে। তাহলে অবভিয়াসলি ডায়োডের অ্যাক্রসে যে ভোল্টেজটা থাকবে সেটাই আমি পাবো, দ্যাট ইজ ভিডি ইকুয়ালস টু 8 ভোল্টেজ। তো তোমরা সবসময় যে অঙ্ক করেই করতে হবে কোনো ব্যাপার নেই, অনেক সময় সার্কিট দেখেও বুঝতে পারবে। এটা আমি জাস্ট করলাম কারেন্টের ডিরেকশন দেখে, বাট দরকার হয় না, অনেক ক্ষেত্রে দেখে বোঝা যায়, ঠিক আছে। ওকে, DC output power across a load of R ohm in a half wave rectifier with a current flowing of peak value IM। আবার সেই হাফ ওয়েভ রেকটিফায়ার খেয়াল করে দেখো, তাহলে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারের কথাটা মনে করতে হবে, আমাদের বলে দিয়েছে যে IM টা কি হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি বলেছে, বেসিক্যালি পিক ভ্যালু অফ IM বার করতে বলেছে, উইথ কারেন্ট ফ্লোইং অফ পিক ভ্যালু IM, দ্য DC আউটপুট পার আছে, পাওয়ার বার করতে বলেছে, DC আউটপুট পাওয়ার, পাওয়ার মানে তাহলে কি হবে, আমি ধরে নিচ্ছি PM, আই দিয়ে যদি করতে হয় তাহলে কি জানি আমরা, এখানে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে কি হবে, IM বাই পাই স্কোয়ার বাই R, কারণ আমরা কি জানি যে এখানে ম্যাক্সিমাম যেটা মানে
ম্যাক্সিমাম ভোল্টেজ যেটা সেটা হচ্ছে আমার অ্যাভারেজ পার্টটা দিতে হবে। তাহলে অ্যাভারেজ আমরা কি জানি, আই অ্যাভারেজ কি জানি, ভি অ্যাভারেজ যদি আমার ভি এম বাই পাই হয় তাহলে আই অ্যাভারেজ মানে হচ্ছে আই এম বাই পাই, জাস্ট সেটাকে পুট করেছি। তো সেটাকে যদি পুট করি তাহলে এখানে আই এম স্কোয়ার আর বাই পাই সেটা কোথাও আছে, আই এম স্কোয়ার আর বাই পাই, ইয়েস দিতে আছে, ঠিক আছে। তো আমরা থিওরি পার্টটাকে ভালো করে দেখবো বা যেগুলো ফর্মুলা সেগুলো মনে রাখার চেষ্টা করব, উত্তরে কিন্তু আপনি আপ বেরিয়ে যাবে, ঠিক আছে। আবার সেই ফুল ওয়েভ হাফ ওয়েভ রেক্টিফায়ার দিয়েছে, এবার বলেছে ফুল ওয়েভ রেক্টিফায়ার, ঠিক আছে। তো এটা তোমাদের বলতে পারা উচিত, বলেছে আইডিসি, তাই তো, আইডিসি। আইডিসি মানেই আমরা কি জানি, বারবার একই কথা বলছি, আইডিসি মানেই জানি আই অ্যাভারেজ। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আইডিসি মানে অ্যাভারেজ। এবার বলেছে ফুল ওয়েভ রেক্টিফায়ার, তাহলে আমরা কি জানি, 2IM বাই পাই, এ নিয়ে আমাদের কোনো সন্দেহই নেই, ঠিক আছে। তাহলে আমাদের আনসারটা কি হবে, এ হবে, ঠিক আছে। এবার আরো কয়েকটা জিনিস একটু তাহলে আমাদের মোটামুটি জানতে হবে, যে এফিসিয়েন্সি মোটামুটি ফুল ওয়েভ রেক্টিফায়ার আমরা বার করেছি কত, মনে রাখবো কিছু জিনিস আমরা মনে রাখার চেষ্টা করবো। এফিসিয়েন্সি হচ্ছে 81.2%। এগুলো আমি থিওরি বলছি, এর সাথে কোনো ডিরেক্ট কিন্তু কোনো সম্পর্কিত নয়। রিপল ফ্যাক্টর জানি আমি কি যে বের করেছি, এর আগেরটা বার করলাম, সেটা হচ্ছে 0.48। এগুলো কিন্তু ডিরেক্ট কোশ্চেনও দিতে পারে, তবে বেস্ট হচ্ছে আনসার বের করে নেওয়া যদি কোশ্চেনে দেয় তো, নাহলে দরকার নেই। আর পিক ইনভার্স ভোল্টেজ কি হবে, পিআইভি, মনে রাখতে হবে, এগুলো কিন্তু সবই মনে রাখার ব্যাপার। পিআইভি কি হবে, এর ক্ষেত্রে ফুল ওয়েভ রেক্টিফায়ারের ক্ষেত্রে পিআইভি হবে হচ্ছে 2EM, ঠিক আছে। মানে ইন কেস অফ ব্রিজ রেক্টিফায়ারে যদি আমি বলি, সেন্টারটা ফরওয়ার্ড ইয়ের ক্ষেত্রে, আর হচ্ছে তোমার ব্রিজ রেক্টিফায়ারের ক্ষেত্রে আমার কিন্তু পিক ইনভার্স ভোল্টেজ 2EM হয়। তো অনেক ক্ষেত্রে কিন্তু এই পিক ইনভার্স ভোল্টেজটাও দিয়ে দেয়, এই যে এখানে যেমন আইডিসি বার করতে বলেছে, এরকম পিক ইনভার্স ভোল্টেজও বার করতে দেয়, ঠিক আছে। তো যখন যেটা দেবে সেরকম করতে হবে আমাদের। ওকে, এখানে বলে দিয়েছে ইন দ্য ফিগার ডি ইজ অ্যান আইডিয়াল ডায়োড। আইডিয়াল ডায়োড বলে দিয়েছে ইফ দ্য আরএমএস ভ্যালু অফ দ্য ইনপুট ভোল্টেজ ইজ 50 ভোল্ট দেন দ্য আরএমএস কারেন্ট থ্রু 100 ওহম। তো আমাদের এখানে পরপর জাস্ট নিউমেরিক্যালটা করে যেতে হবে। তো আমার এখানে কি কি দেওয়া আছে আমি একটু দেখে নিই। ভিআরএমএস দেওয়া আছে ইনপুট ভোল্টেজ, ভিআরএমএস হচ্ছে ইনপুট ভোল্টেজ 50 ভোল্ট। আর বলে দিয়েছে, যেগুলো বলা আছে সেগুলো আগে লিখছি, ঠিক আছে। এবার ভিআরএমএস কি ধরনের ইয়ে বলেছে, আইডিয়াল ডায়োড নিয়ে কাজ হচ্ছে, তাই তো। তাহলে ভিআরএমএস মানে আমি কি জানি, ভিএম বাই রুট টু, বেসিক, ঠিক আছে। তাহলে আমি এখানে ভিএম ইকুয়ালস টু রুট টু ভিআরএমএস, সিম্পল, মানে যা যা আছে জাস্ট বসাচ্ছি। হ্যালো, ক্লাস নিচ্ছি, পরে করছি। ভিএম ইকুয়ালস টু রুট টু ভিআরএমএস ইকুয়ালস টু তাহলে রুট টু ইন্টু 50, তাহলে এরকম থাক, পরে দেখছি। এবার আমার কোয়েশ্চেন কি, কোয়েশ্চেন তো চেয়েছে কারেন্ট, আরএমএস কারেন্ট চেয়েছে, মানে আইআরএমএস চেয়েছে, তাই তো, আইআরএমএস চেয়েছে, আইআরএমএস। তাহলে আইআরএমএস মানে কি জানি, আইএম বাই রুট টু, তাই তো। এখন আইএম মানে কি, ভিএম বাই আর, আর দেওয়া আছে, ভিএম কি দেওয়া আছে, ভিএম হচ্ছে 50 রুট টু বাই 100, তার মানে 1000 হয়ে গেল 100, তাহলে রুট টু বাই 2, বা এটাকে আমরা বলতে পারি 1 বাই রুট টু, যা বলবো 1 বাই রুট টু অ্যাম্পিয়ার। তাহলে হাফ ওয়েভ রেক্টিফায়ারের ক্ষেত্রে আরএমএস ভ্যালু অফ দ্য ইন দ্য ফিগার ডি ইজ অ্যান আইডিয়াল ইফ দ্য আরএমএস ভ্যালু অফ দ্য ইনপুট ভোল্টেজ 50 দেন দ্য আরএমএস কারেন্ট থ্রু 100 ওহম। তাহলে হাফ ওয়েভ রেক্টিফায়ারের ক্ষেত্রে, হাফ ওয়েভ রেক্টিফায়ার, হাফ ওয়েভ রেক্টিফায়ারের ক্ষেত্রে আইআরএমএস ইকুয়ালস টু কি হয়, আইএম বাই 2। তাহলে আইএম কি আছে আমার কাছে, 1 বাই রুট টু ইন্টু 2। তাহলে এটাকে আর কিভাবে আমি করতে পারি, এটাকে আমি 0.5 করে দিই, দিয়ে রুট টু করি। তাহলে রুট টু ইকুয়ালস টু, ও কোশ্চেন এরকমই দেওয়া আছে 0.5 বাই রুট ডি, 0. ও সরি সরি সরি, এবার রুট টু ইয়ে, এটা প্রথম আনসারটা 0.5 বাই রুট টু, এটা ডিভাইড না, এটা মাল্টিপ্লাই আছে, হ্যাঁ এটা হবে না, এটা হবে না, হ্যাঁ 0.5 বাই রুট টু, আমি এটাকে মাল্টিপ্লাই করেছি, এই ডিভাইড করেছি, এটা না, এটা রুট টু মানে মাল্টিপ্লিকেশন আছে, আমাদের এসছে 0.5 বাই রুট টু, তার মানে আমাদের এ আনসার, হ্যাঁ এ আনসার। ওকে, এটা কোনো বুঝতে অসুবিধা হলো, হয়নি আশা করছি, হ্যাঁ।
A pure sinusoidal current is being rectified. For the given maximum value sinusoidal current, RMS value of half wave rectified current is 50 ampere. Then the RMS value of full wave rectification will be. আচ্ছা হাফ ওয়েভটা বলে দিয়েছে, ফুল ওয়েভটা বার করতে হবে, তাই তো? তাহলে আমি ডিরেক্ট আনসারে চলে যাই। Given maximum value of sinusoidal value of half wave rectified current is 50 ampere. তাহলে I RMS in case of half wave rectifier IM by 2. তাহলে IM equals to I RMS into 2. I RMS বলে দিয়েছে 50, এটা বলে দিয়েছে 100 মানে 2, তাহলে এটা হচ্ছে আমার 100 অ্যাম্পিয়ার। তাহলে ফুল ওয়েভের ক্ষেত্রে আমার বলেছে RMS ভ্যালু কত, তাহলে ফুল ওয়েভের ক্ষেত্রে I RMS কি? আমি এখানে লিখছি না, মুখে বলছি, তোমরা কিন্তু মানে যখন লিখবে না তখন করে করে নেবে, নাহলে যদি আনসারে যদি হাফ ওয়েভ ফুল ওয়েভ দুটোই থাকে উল্টে যাবে কিন্তু। হ্যাঁ, আমি এখানে মুখে মুখে বলছি I RMS, এটা আমি লিখছি ফুল ওয়েভের ক্ষেত্রে, এটা হাফ, এটা কিন্তু ফুল, IM by √2 ফুল ওয়েভ রেক্টিফায়ার, ঠিক আছে? তো আমার কি আছে, IM টা এখানে 100 আছে, এটা √2 আছে, তো এদিকে √2 এদিকে √2 মাল্টিপ্লাই করলে 50 ইন্টু √2 হয়ে যাবে। এটাকে √2 করি, এখানে √2 করি, তাহলে 2 বের 50 হবে 1.414। তাহলে 50 ইন্টু 1.414 করে দেখো 70.71 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আনসার ডি। ঠিক আছে, নেক্সট হচ্ছে একটু তুলনায় মনে হচ্ছে সহজ অঙ্ক, দেখে নিচ্ছি। অবজার্ভ দ্য গিভেন ফিগার, ইফ দ্য ডায়োড ইজ অ্যান আইডল ডায়োড then what are the values of V0 respectively? Circuit shows 20 volt source and 100 ohm resistance. এটা হচ্ছে আমার 20 volt source আর এটা হচ্ছে আমার 100 ohm resistance। ঠিক আছে, তাহলে আমার এখানে কাজ কি? আমার প্রথম কাজ হচ্ছে এখানে I0 টা বের করা। I0 ডিনোট করে দিয়েছে, ঠিক আছে? তাহলে I0 টা আমি বের করব। I0 মানে কি জানবো আমি? V by R। V কত দেওয়া আছে? 20, আর কত দিয়েছে? 100 বলেই দিয়েছে। তাহলে আমার এখানে কাজটা হয়ে যাচ্ছে 0.2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে ডায়োডটা কি? ডায়োডটা বলছে আইডিয়াল, তাই তো? আইডিয়াল ডায়োড। তাহলে আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে কি ইন্টারনাল রেজিস্ট্যান্স কিছু থাকে? তাহলে দেয়ার ইজ নো রেজিস্ট্যান্স ইন আইডিয়াল ডায়োড, নো রেজিস্ট্যান্স ইন আইডিয়াল ডায়োড। ওকে, তাহলে নো ভোল্টেজ ড্রপ, কোনো ভোল্টেজ ড্রপ হবে না। V0 I0 ইন্টু R0 হয়ে গেলে 0.2 ইন্টু 0 ইকুয়ালস টু 0। তাহলে V0 টা হয়ে যাচ্ছে আমার 0। তাহলে I0 হচ্ছে আমার 0.2 অ্যাম্পিয়ার। দেখো কোথায় আছে, এ তে আছে 0.2, আর ভোল্টেজটা হচ্ছে 0 ভোল্ট। অ্যাপ্লিকেশন অফ প্রিসিশন ডায়োড আর হাফ ওয়েভ রেক্টিফায়ার, পিক ডিটেক্টর, উইন্ডো ডিটেক্টর কোনটা? ঠিক আছে, তো যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ প্রিসিশন ডায়োড আর হাফ ওয়েভ রেক্টিফায়ার এন্ড পিক ডিটেক্টর। পিক ডিটেক্টর, ঠিক আছে, মানে ইউজ করা হয় মেইনলি অপ অ্যাম্প, আর অপ অ্যাম্পে যেখানে ডায়োডটা ফিডব্যাক লুপ হিসেবে কাজ করে। ঠিক আছে, হাফ ওয়েভ রেক্টিফায়ার পিক ডিটেক্টরে ইউজ হয়। ঠিক আছে, এবং এটা ইমপ্লিমেন্ট করা হয় বাই ইউজিং অন অপ অ্যাম্প and includes the diode যখন এটা ফিডব্যাক লুপে থাকে। ঠিক আছে, তো এইটুকু মনে রাখলেই হবে। তো এখানে আপাতত আমাদের আনসার হচ্ছে 1 আর 2। What is Shockley's equation of a semiconductor diode in the forward bias region? ঠিক আছে, তো আমাদের যেটা মনে রাখতে হবে যে Shockley's ইকুয়েশনটা কি, সেটা হচ্ছে ID equals to IS e to the power VD by eta VT মাইনাস 1টা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, Shockley's ইকুয়েশনটা কি? এবার এখানে তো ইকুয়েশনটা দিয়ে ছেড়ে দিয়েছে, তার মানে এখানে কোনটা হবে আগে একটু দেখে নিত। ID equals to IS e to the power, এটা E, এটা নট V, e to the power VD, এটাই আনসার হবে। ঠিক আছে, এখন প্রশ্ন হতেই পারে যে এগুলো কি, IS কি, VD কি? তো IS টা হচ্ছে আমার রিভার্স স্যাচুরেশন কারেন্ট, রিভার্স স্যাচুরেশন কারেন্ট। ওকে, VD টা কি? VD টা হচ্ছে অ্যাপ্লাইড ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ, ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ অ্যাক্রস দ্য ডায়োড। Shockley's ইকুয়েশন জাস্ট মনে রাখতে হবে। ঠিক আছে, ভিটি কি? থার্মাল ভোল্টেজ, এন্ড এটা হচ্ছে একটা আইডিয়ালিটি ফ্যাক্টর।
আইডিয়ালিটি ফ্যাক্টর। তো এগুলো হচ্ছে এই ইকুয়েশনটার একটা বেসিক মানে নামকরণ আর কি, নেমগুলো। ফর থার্মোআয়নিক থার্মোনিক থার্মোআয়নিক না, থার্মোনিক হবে এটা, থার্মিওনিক বানানটা কি হয়েছে, না ঠিকই আছে, থার্মিওনিক এমিশন, ঠিক আছে। তো থার্মিওনিক এমিশন মেটেরিয়াল কি থাকবে, ঠিক আছে। তো এটা মোটামুটি এটা লো ওয়ার্ক ফাংশন, ঠিক আছে। তো আগে প্রথমে যেটা জানতে হবে, থার্মিওনিক ফাংশন এমিশন যেটা, সেটা একটা লো ওয়ার্ক ফাংশন। এখানে হাই ওয়ার্ক ফাংশন দেওয়া আছে, লো ওয়ার্ক দেওয়া আছে, নো ইম্পর্টেন্স এই সমস্ত দেওয়া আছে। তো নো ইম্পর্টেন্স তো হবে না, মধ্য কথা লো ওয়ার্ক ফাংশন, ঠিক আছে। তো এই লোয়ার ফাংশন বেসিক্যালি জিনিসটা কি একটু বলি, সেটা হচ্ছে এই লোয়ার ফাংশনে যেটা হেল্প করে সেটা হচ্ছে ক্যাথোড সারফেস থেকে লো টেম্পারেচারে ইলেকট্রন ইমিট করতে হেল্প করে, সেই জন্য এর নাম থার্মিওনিক এমিশন, ঠিক আছে। থার্মিওনিক এমিশন কথাটার মানেই হচ্ছে যে এই যে লো ওয়ার্ক ফাংশন বললাম, এটা লো টেম্পারেচারে ক্যাথোড সারফেস থেকে ইলেকট্রন এমিশনে হেল্প করে বলে এর এরকম নাম, ঠিক আছে। তো এটা বেসিক্যালি মেটেরিয়াল উইথ লো ওয়ার্ক ফাংশন। তো লো ওয়ার্ক ফাংশন এটা ওই জন্য মনে থাকবে যে থার্মিওনিক এমিশন কথাটার মানে হচ্ছে লো টেম্পারেচারে যখন এই ডিসচার্জটা হয় তখন সেটাকে বলছে থার্মিওনিক এমিশন। আচ্ছা, a photocell is illuminated by a small bridge source placed 1 meter away. Okay, when the same source of light is placed 2 meters away, the electron emitted by the photocathode. ঠিক আছে, এ তো ঝামেলা করা যাবে না, এটা ডিরেক্টলি ইয়ে করতে হবে, একটা ফর্মুলা থেকে বের করতে হবে। সেটা হচ্ছে যদি আমার নাম্বার অফ ইলেকট্রনস ইজ প্রপোর্শনাল টু ডিস্টেন্স অফ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স অফ লাইট সোর্স হয়, ঠিক আছে। এটার মানে হচ্ছে এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস, মানে এটা যেটা বলেছে ইলেকট্রনস এমিটেড হচ্ছে তাদের মধ্যে সোর্সের ডিস্টেন্সটা কি, প্লেস 1 মিটার অ্যাওয়ে বলে দিয়েছে, তাহলে এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস এমিটেড, আর আরটা হচ্ছে ডিস্টেন্স অফ লাইট সোর্স। ওকে, তাহলে এটা হচ্ছে তার ফর্মুলাটা। তাই যদি হয়, এখন জিজ্ঞেস করেছে যে the electrons emitted by the photocathode 2 meters away, when the same source of light is placed 2 meters away, the electrons emitted by the photocathode, ঠিক আছে। তাহলে আগে জানতে হবে n1 by n2 equals to তাহলে r2 by r1 এর স্কয়ার, মানে r2 স্কয়ার by r1 স্কয়ার। তাহলে এটা বলে দিচ্ছে 2 মিটার অ্যাওয়ে বলে দিতে হবে না, r2 টা হয়ে যাচ্ছে হাফ আর এটা হয়ে যাচ্ছে 1 যদি ধরে নিই, তাহলে 2 মিটার অ্যাওয়ে বলে দিচ্ছে মানে এটা হাফ চলে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/4। তাহলে n1 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 1 বাই n2 করেছি 1/4, হ্যাঁ ঠিকই তো আছে। তাহলে 1/4 n2, তাই তো। তাহলে এটা হয়ে যাচ্ছে ডাবলিং দ্য ডিস্টেন্স, ডাবল ডিস্টেন্স হয়ে যাচ্ছে। তো তাহলে 1 ফুট কোনটার আনসার হবে, আর 1 কোয়ার্টার অ্যাজ নিউমারাস, 1 কোয়ার্টার 1/4 হচ্ছে, ঠিক আছে। বাকি এই 1 কোয়ার্টার মধ্যে প্রিভিয়াস এনার্জি, 1 কোয়ার্টার মধ্যে প্রিভিয়াস মুভমেন্টস না, এসবের কিছুই হচ্ছে না, 1 কোয়ার্টার অ্যাজ নিউমারাস, ঠিক আছে। নেক্সট আসছে দ্য ফলোইং সিম্বল ইজ ইউজড ফর টানেল ডায়োড, ঠিক আছে। এখানে শুধু টানেল ডায়োডের ছবিটা দেওয়া নেই, ঠিক আছে। তো আমি এখানে কতগুলো ডায়োডের ছবি আমি এখানে সবকটা ডায়োডের এখানে সিম্বলটা বলা নেই, ঠিক আছে। তো এই চারটের আমি ইয়ে দেখিয়ে দিচ্ছি, টানেল ডায়োডটা কেমন দেখতে হয়, ভ্যারাক্টর ডায়োড কেমন দেখতে হয়, জেনার ডায়োড কেমন দেখতে হয়, ফোটো ডায়োড কেমন দেখতে হয়। তাহলে এ হচ্ছে টানেল ডায়োড কেমন দেখতে, জাস্ট ছবিগুলো আমি এঁকে দিই, হ্যাঁ। তাহলে এখানে যেহেতু ফোনটা দেওয়া নেই নিচে, ঠিক আছে, আমি করে দিচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমার টানেল ডায়োড, ঠিক আছে। এটা হচ্ছে আমার অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড, ঠিক আছে। বি হচ্ছে ভ্যারাক্টর ডায়োড, ছবিটা দেওয়া থাকলে কোনটা কি সেটা বলতে পারতে, ঠিক আছে, অসুবিধা নেই। এটা হচ্ছে আমার ভ্যারাক্টর ডায়োডের দুটো এরকম থাকে, এটা হচ্ছে অ্যানোড আর ক্যাথোড। সি হচ্ছে জেনার ডায়োড, জেনার ডায়োডটা মনে রাখা সহজ, জেনার ডায়োডটা হচ্ছে ভি এর মতো, ডায়োড হবে দিয়ে ভি হবে, ঠিক আছে। সব কটাতেই ডায়োড হবে তারপর কিছু না কিছু হবে, ঠিক আছে। তাহলে এটা ভি কেমন, জেড কেমন দেখতে হবে, এরকম হবে, ঠিক আছে। এটাকে এটাই। আচ্ছা, ডি হচ্ছে ফোটোডায়োড, ফোটোডায়োডের কথাটা মানে হচ্ছে এটা লাইট পড়বে, ফোটোডায়োড, হ্যাঁ, ফোটো ডায়োড। তো প্রথমে একটা ডায়োড আঁকবো, দিয়ে সেই ডায়োডের ওপর যদি মানে আলো পড়ছে এরকম একটা রিফ্লেকশনের সিম্বল দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে
এরকম, ঠিক আছে? এটাকে বলছে ফটোডায়োড, মানে লাইট পড়ছে টাইপ এরকম। ওকে,